একটা জাহাজ, একটা কূটনীতিক বিবৃতি, আর তারই জেরে হরমুজ প্রণালীতে তৈরি হয়েছে এক মারাত্মক অচলাবস্থা। চলুন আজ এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। আর এই পুরো ঘটনার একেবারে কেন্দ্রে আছেন ৩১ জন বাংলাদেশি নাবিক, যারা উত্তাল সাগরের বুকে একদম আটকে পড়েছেন। আর তারা একদিন দুদিন নয় ৪০ দিনেরও বেশি সময় ধরে একরকম বন্দি জীবন কাটাচ্ছেন। ভাবুন তো, বিশ্বের অন্যতম একটা অস্থিরশীল অঞ্চলে দিনের পর দিন শুধু অনিশ্চয়তা নিয়ে ভেসে থাকা। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। যখন বাকি সব জাহাজ কোনো বাধা ছাড়াই চলে যাচ্ছে, তখন শুধু বাংলাদেশের পতাকাবাহী জাহাজটাকেই কেন টার্গেট করা হলো? চলুন আজকের এই আলোচনায় আমরা এই রহস্যেরই উত্তর খোঁজার চেষ্টা করব। তো প্রথমে চলুন সরাসরি চলে যাই হরমুজে আটকে থাকা সেই জাহাজটার কাছে। জাহাজটার নাম বাংলার জয়যাত্রা। দেখি ওটার ভেতরের পরিস্থিতি ঠিক কেমন। দেখুন, সূত্রগুলো যা বলছে তাতে এটা পরিষ্কার যে ব্যাপারটা কোনো যান্ত্রিক ত্রুটি বা সাধারণ চেকিংয়ের বিষয় না, একদমই না। বরং এটা একটা ইচ্ছাকৃত পদক্ষেপ, বলা যেতে পারে এক ধরনের টার্গেটেড অবরোধ। আর এই অবরোধটা যে কতটা সুনির্দিষ্টভাবে বাংলাদেশের জাহাজকে উদ্দেশ্য করেই করা হয়েছে, সেটা এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায়। মানে ইরান যেখানে প্রতিদিন গড়ে প্রায় ১৫টা অন্য দেশের জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দিচ্ছে, সেখানে বাংলাদেশের জাহাজের জন্য সংখ্যাটা হলো ০। এর চেয়ে পরিষ্কার প্রমাণ আর কি হতে পারে বলুন? আর জাহাজের ভেতরে সেখানে ধীরে ধীরে একটা মানবিক সংকট তৈরি হচ্ছে। একবার ভাবুন, জাহাজটার পানি পরিশোধন করার ক্ষমতা আছে দিনে ১৮ টন, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে নাবিকদের মাত্র ৬ টন পানি দিয়ে দিন চালাতে হচ্ছে। হ্যাঁ, তাদের মনোবল ধরে রাখার জন্য মাথাপিছু খাবারের বরাদ্দ $৭ থেকে বাড়িয়ে $১২ করা হয়েছে। কিন্তু এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? এটা আসলে একটা দীর্ঘমেয়াদী জরুরি অবস্থার নীরব ঘোষণা। তাহলে এখন সেই লাখ টাকার প্রশ্নে আসা যাক। কেন এমনটা হচ্ছে? আমাদের হাতে থাকা সূত্রগুলো কিন্তু একটা নির্দিষ্ট ঘটনার দিকেই আঙুল তুলছে, আর সেটা হলো একটা কূটনৈতিক বিবৃতি। এই টাইমলাইনটা দেখলে পুরো ঘটনা প্রবাহটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ফেব্রুয়ারি ২ তারিখে জাহাজটা পারস্য উপসাগরে ঢুকছে, ২৭ তারিখে পৌঁছাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে, আর ঠিক তার পরের দিনই যুক্তরাষ্ট্র ইরান সংঘাত শুরু হচ্ছে। এর কিছুদিন পরেই বাংলাদেশ তার সেই আনুষ্ঠানিক বিবৃতিটা দেয়, আর ফলাফল ইরান জাহাজটাকে আটকে দিল। একেবারে ডমিনো এফেক্টের মতো একটার পর একটা ঘটনা ঘটেই চলল। সূত্র অনুযায়ী সমস্যার একেবারে কেন্দ্রে আছে বাংলাদেশের দেওয়া সেই সরকারি বিবৃতিটাই। তেহরানের মতে এই বিবৃতিটা ছিল এমন যেন বাংলাদেশ এই সংঘাতে ওয়াশিংটনের পক্ষ নিয়েছে। তেহরানের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, তাহলে এই ঘটনাটা এক কথায় একটা কূটনৈতিক বিশ্বাসঘাতকতা। তারা এটাকে নিরপেক্ষ থাকার যে আস্থা, সেটা লঙ্ঘন হিসেবে দেখছে। তাদের মনে হয়েছে ঢাকা সরাসরি একটা শত্রু শক্তির সঙ্গে হাত মিলিয়েছে, আর এই ধারণাটাই কিন্তু আজকের এই অচল অবস্থার জন্ম দিয়েছে। আচ্ছা, এবার চলুন ইরানের এই পদক্ষেপের পেছনের কৌশলটা একটু বোঝার চেষ্টা করি। মানে তারা কেন সরাসরি সংঘাতে না গিয়ে একটা জাহাজ আটকানোর মতো পথ বেছে নিল? ইরানের কৌশলটা কিন্তু বেশ বুদ্ধিদীপ্ত। ভাবুন, একদিকে ছিল সরাসরি সামরিক সংঘাতে যাওয়ার বিকল্প, যেটা খুবই ঝুঁকিপূর্ণ আর পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যেতে পারত। অন্যদিকে তারা হরমুজ প্রণালীর মতো একটা কৌশলগত পয়েন্টকে ব্যবহার করে প্রায় কোনো ঝুঁকি ছাড়াই একটা শক্তিশালী বার্তা দিল, একেবারেই যাকে বলে ধুরন্ধর ভূ রাজনৈতিক চাল। এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো বাংলার জয়যাত্রা আর তার ৩১ জন নাবিক এখন আর শুধু একটা সাধারণ বাণিজ্যিক জাহাজ বা তার কর্মী নন। তারা এখন দুটো শক্তিশালী দেশের মধ্যে চলা ভূ রাজনৈতিক দাবা খেলার অসহায় ঘুঁটিতে পরিণত হয়েছেন। কাজেই এই পদক্ষেপের মাধ্যমে ইরান কিন্তু শুধু বাংলাদেশকে বার্তা দিচ্ছে না, এটা আসলে গ্লোবাল সাউথের বাকি দেশগুলোর জন্যেও একটা শীতল হুঁশিয়ারি। বার্তাটা খুবই পরিষ্কার: আমাদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে যদি ওয়াশিংটনের পক্ষ নাও, তাহলে তোমাদের বাণিজ্য পথ আর নিরাপদ থাকবে না। এই অচলাবস্থার ফলে যে মানবিক আর অর্থনৈতিক সংকটটা তৈরি হয়েছে, সেটা কিন্তু সত্যিই খুব চিন্তার বিষয়। আসলে সংকটটা কিন্তু একটা দিকে না, বেশ কয়েকটা স্তরে তৈরি হয়েছে। একদিকে যেমন নাবিকদের পরিবারগুলো চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে, অন্যদিকে শিপিং কর্পোরেশনকে প্রতিদিন বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির বোঝা বইতে হচ্ছে। আর সবকিছুর ওপরে এটা তো একটা বড়সড় কূটনৈতিক সংকটও বটে। তবে এর দীর্ঘমেয়াদী প্রভাবগুলো কিন্তু আরও ভয়ের। একবার ভাবুন, মধ্যপ্রাচ্য থেকে আমাদের দেশের জ্বালানি আমদানি ব্যাহত হতে পারে। আমাদের আমদানি রপ্তানির প্রধান বাণিজ্য পথগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। আর সবচেয়ে বড় কথা, ভবিষ্যতে এই ধরনের অর্থনৈতিক চাপ দেওয়ার একটা খারাপ উদাহরণ তৈরি হয়ে যেতে পারে। আর এই পুরো ঘটনাটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ নিয়ে কিছু বেশ কঠিন মৌলিক প্রশ্ন তুলে দিচ্ছে।
প্রথম আর সবচেয়ে বড় প্রশ্নটাই হল, এই বিবৃতির মধ্য দিয়ে বাংলাদেশ কি তাহলে নীরবে পশ্চিমা ব্লকের দিকে ঝুঁকে পড়ার সিদ্ধান্ত নিয়েই ফেলল? আর যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে পরের প্রশ্নটা আরও জটিল হয়ে যায়। এই বিপদের সময় সেই পশ্চিমা মিত্ররা জাহাজটাকে ছাড়ানোর জন্য ইরানের ওপর কোনো কূটনৈতিক চাপ দিচ্ছে না কেন? তাদের এই নীরবতা কিসের ইঙ্গিত দিচ্ছে? তাহলে পুরো আলোচনাটা যদি খুব সংক্ষেপে 3টে পয়েন্টে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়? 1 নম্বর, এই অবরোধটা কোনো যান্ত্রিক সমস্যা নয়, এটা পুরোপুরি রাজনৈতিক। 2 নম্বর, এর পেছনের মূল কারণ হিসেবে একটা কূটনৈতিক বিবৃতিকেই ধরা হচ্ছে। আর 3 নম্বর, এই একটা ঘটনাই দেশের ভবিষ্যৎ জ্বালানি আর বাণিজ্য নিরাপত্তার উপর একটা বিরাট প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে। সবশেষে আমাদের সবার ভাবার জন্য একটা প্রশ্নই থেকে যায়, বাংলাদেশ কি এখন একদিকে বৈশ্বিক জোট আর অন্যদিকে আঞ্চলিক স্থিতিশীলতা, এই দুটোর মধ্যে এক অসম্ভব পছন্দের সামনে এসে দাঁড়িয়েছে? এই প্রশ্নের উত্তরই হয়তো ঠিক করে দেবে দেশের আগামী দিনের পথ চলা।